আরও একবার বিশ্বভিগু চক্রবর্তী আপনাদের দুয়ারে। আজকে যে অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সামনে অবগত হয়েছি সেটা হচ্ছে, আমি আপনাদের কথা দিয়েছিলাম যে এক এক দিন এক এক ধরনের প্রোগ্রাম হবে। এই ধরনের প্রোগ্রাম বিগত দিনে আপনারা পেয়েছেন কিনা আমি জানি না। আমার কাছে এই প্রোগ্রামগুলো আপনারা অটোমেটিক্যালি পাবেন, যেগুলো ইন জেনারেলি সাধারণভাবে কোনো জ্যোতিষ বা কোনো তান্ত্রিক এগুলো করেন না এবং করেন না। ঠিক আছে, তো আজকে আপনাদের সামনে কথা দিয়েছিলাম আমি যে প্রোগ্রামটা করব, এর আগে ক্যারিয়ার নিয়ে বলেছি, মানে জব কাদের হবে, জব পেতে গেলে কি কি জায়গাগুলো জ্যোতিষের আঙ্গিকে দেখতে হয়। আজকে যে অনুষ্ঠানটা আমি করব সেটা হচ্ছে খুবই জরুরি, সেটা হচ্ছে বিবাহ বিচ্ছেদ। এই বিবাহ বিচ্ছেদ কেন হয়, এর কারণ কি, কি কারণে বিবাহ বিচ্ছেদ হয়, এই বিবাহ বিচ্ছেদের জন্য কি দায়ী। এমনি তো বিবাহ বিচ্ছেদ হয় না, নিশ্চয়ই কোনো কারণ থাকবে। সেই কারণের জন্য কিন্তু বিবাহ বিচ্ছেদটা আমাদের বর্তমান সমাজে খুব বেশি পরিমাণে দেখা দিচ্ছে। আগে কি ছিল না? হ্যাঁ, আগে ছিল, কিন্তু দেশ তো এত উশৃঙ্খল ছিল না, পশ্চিমবঙ্গ তো এত উশৃঙ্খল ছিল না। আজকে যে ছেলেমেয়েরা যে কি উশৃঙ্খল, সেই উশৃঙ্খলের জন্যই আজকে কিন্তু বিবাহ বিচ্ছেদের পরিমাণ খুব বেশি। এখন যে কোনো কোর্টে, যে কোনো এসডিজেএম, সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে একটাই কেস, সেটা হচ্ছে ডিভোর্স। স্বামী স্ত্রীতে বনিবনাদ হচ্ছে না, 3 মাসের মধ্যে ডিভোর্স, 6 মাসের মধ্যে ডিভোর্স, 2 দিনের মধ্যে ডিভোর্স। এরা এখন নাগালের বাইরে চলে গেছে, স্বামী তার বউকে কন্ট্রোল করতে পারছে না, এত উশৃঙ্খল। সমাজনীতি দায়ী, অর্থনীতি দায়ী, সবকিছু দায়ী আছে। তৎসত্ত্বেও 37 বছর এক্সপিরিয়েন্সের মাধ্যমে, অ্যাস্ট্রোলজি 37 বছর এক্সপিরিয়েন্সের মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। আজকে আমার বলা বক্তব্যের একটাই উদ্দেশ্য, এই মেয়েদের উশৃঙ্খলতার কারণ কি, কেন মেয়েরা উশৃঙ্খল, কেন পুরুষ মেয়েদেরকে বশীকরণ করে রাখতে পারছে না, বশীভূত করে রাখতে পারছে না। কোন বশীভূত? এটা কোনো তন্ত্রের বশীভূত নয়। ছেলেদের কথা, পুরুষের কথা নারীরা মানছে না, তারা তাদের নিজেদের মতো চলছে। এর জন্য সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে অর্থনীতি। সেগুলো পরের বিষয়। আমার যেটা সাবজেক্ট, আমি সেই সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। ডিভোর্স কেন হয়, বিবাহ বিচ্ছেদ কেন হয়, একের বেশি অধিক বিবাহ কেন হচ্ছে, ছকে কি এমন নির্দেশ দেওয়া রয়েছে যে আপনার দ্বিতীয় বিবাহ হবেই, আপনি অবৈধ সম্পর্কে লিপ্ত হবেন। আমার কাছে যদি 8টা ক্লায়েন্ট আসে, আমি তো 8টা ক্লায়েন্ট দেখি না, আমি তাদের তাড়িয়ে দিই। আমার কথাবার্তা খুব কিন্তু রুক্ষ, খুব স্ট্রেট ফরওয়ার্ড লোক আমি, আই এম এ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড পার্সন। তাতে কেউ যদি মনে করেন যে আমি অসভ্য লোক, তাই, কিন্তু এটাই ধ্রুব সত্যি। 8টা ক্লায়েন্ট আসলে আমি 8টা ক্লায়েন্ট দেখব না, আমি 4 থেকে 5টা ক্লায়েন্ট দেখব প্রতিদিন, কারণ আমার একটা ক্লায়েন্টের প্রতি 1 ঘন্টা টাইম লাগে। আমি তো জ্যোতিষ করি, আমি তো কোনো চিটিংবাজি টাউটারি করি না। কারণ কোনো অ্যাস্ট্রোলজার এবং জ্যোতিষের একটা ক্লায়েন্ট দেখতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা প্রয়োজন হবে। তার নিচে কোনো ছক বিচার করা যায় না। যারা করছেন তারা সম্পূর্ণভাবে ব্যবসা করছেন। আমি ব্যবসা করি না, করিনি, করব না, এটা আপনাদের কাছে আমার অঙ্গীকার। আমি খুব বড় বড় কথা বলি, আপনারা হয়তো টিভির সামনে যারা ওপারে বসে আছেন তারা হয়তো ভাবতে পারেন আমি খুব বড় বড় কথা বলছি, কিন্তু এটাই ধ্রুব সত্যি এবং এটাই আমার জীবনের ফ্যাক্ট। আমি খুব কনফিডেন্সিয়ালি বলি। একটা ছক বিচার করলে, একটা ছক যদি কোনো জ্যোতিষী বিচার করে, তার নবাংশ বিচার করতে গেলে, কারকাংশ বিচার করতে গেলে, তার ভাবচক্রের কথা তো ছেড়েই দিন, নবাংশ চক্রই দেখে না, রাশি চক্র ভালো করে দেখে না।
ডিগ্রিগত পরিবর্তন দেখে না। আমি যদি কোনো অ্যাস্ট্রোলজারকে জিজ্ঞাসা করি ট্রাইন, ডিগ্রিগত ট্রাইন কি, সেক্সটাইল কি, সেমি টেক্সটাইল কি, কেউ উত্তর দিতে পারবে না, কেউ উত্তর দিতে পারবে না। আমি কোনো জ্যোতিষীর গালমন্দ করতে এখানে বসিনি। আমার যেটা ঘটনা সেটা আপনাদের সামনে পরিবেশন করবার জন্যই আমার এই প্রোগ্রাম। তো যাই হোক, আজকে যেটা বলছি সেটা হচ্ছে প্রথম দেখতে হবে আপনার ছকে ডিভোর্স আছে কি না, এবং এই ডিভোর্সটা কি কারণে হচ্ছে। সবার আগে দেখতে হবে লগ্ন থেকে আপনার সপ্তম ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব, নবম ভাব, দ্বাদশ ভাব। পঞ্চম ভাব হচ্ছে প্রেমের ভাব। সেই জাতক এবং জাতিকার মধ্যে, মানে বর এবং কন্যার মধ্যে, বর এবং কন্যার মধ্যে তাদের দুজনার মধ্যে প্রেমের সৌহার্দ্যমূলক সম্পর্ক আছে কি না, পঞ্চম ভাব সেটা নির্দেশ দেবে। পঞ্চম ভাব থেকে বিচার করা হয় বুদ্ধি, প্রগাঢ়ত্ব, দুজনার মধ্যে প্রেমের বন্ধন, অটুট মিলনটা কিরকম হবে। পঞ্চম ভাব, সে তাকে সহ্য করতে পারবে কি না, স্বামী স্ত্রীকে সহ্য করতে পারবে কি না, স্ত্রী স্বামীকে সহ্য করতে পারবে কি না, সেটা হচ্ছে পঞ্চম ভাব। এবার আসবো পঞ্চম ভাবের পরই হচ্ছে চতুর্থ ভাব। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মডিফাই ডিভোর্স। মডিফাইড ডিভোর্সের ক্ষেত্রে প্রথম স্থানই হচ্ছে চতুর্থ ভাব। চতুর্থ ভাব থেকে বিচার করা হবে পারিপার্শ্বিক, আপনি যে শ্বশুরবাড়ি, আপনি যে পরিবেশে আপনার বিয়ে হচ্ছে, মানে শ্বশুর কুলের পজিশনটা কি হবে, যেখানে আপনার বিয়েটা হবে সেই বাড়িতে আপনি টিকতে পারবেন কি না, সেটা হচ্ছে চতুর্থ ভাব বিচার করবে। চতুর্থ ভাব থেকে পরিষ্কার বলে দেওয়া যাবে যে এই মেয়েটির শ্বশুর কুল কি ধরনের হতে পারে, এই শ্বশুর কুলে সে টিকবে কি না, এই শ্বশুর কুলে সে টিকবে কি না, সেটা ডিপেন্ড করবে চতুর্থ ভাব, মানে সামাজিক ভাব, পারিপার্শ্বিক ভাব, যাই বলুন না কেন। এক এক ক্ষেত্রে সেটা এক একটা ভাবে ইউজ হবে, এক এক ক্ষেত্রে এক এক ইউজ হবে। যেমন একটা ইংলিশের মানে অনেক কিছু হতে পারে, একটা শব্দর মানে অনেক কিছু এক এক জায়গায় এক এক রকম ব্যবহৃত হয়, কিন্তু জ্যোতিষের ক্ষেত্রেও ঠিক একই। এই চতুর্থ ভাব থেকে বিচার হবে আপনার সামাজিক ভাব। সামাজিক ভাবটা আপনার কিরকম রয়েছে তার উপর আপনার ডিপেন্ড করবে আপনি সংসার করতে পারবেন কি না। হয়ে গেল পঞ্চম ভাব, চতুর্থ ভাব। এইবার হচ্ছে মেইন ভাব, আরো একটি মেইন ভাব, সেটা হচ্ছে সপ্তম ভাব। স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী এবং স্ত্রীকে সহ্য করতে পারবে কি না সেটা কিন্তু ইঙ্গিত করবে আপনার ছকে সপ্তম ভাব। সপ্তম ভাব হচ্ছে পার্টনার, সেটা কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে বলা হচ্ছে অংশীদার, আর এক্ষেত্রে ব্যবহার হচ্ছে স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, মানে পার্টনার। আপনাদের যুগল বন্দিটা কিরকম, দ্যাট ইজ কাউন্ট অফ 7th হাউস। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ক্লারিফাই ডিভোর্স। ডিভোর্সের ক্ষেত্রে সপ্তম ভাবকে বিচার করতে হবে খুব ভালোভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করতে হবে। হয়ে গেল চতুর্থ ভাব, পঞ্চম ভাব, সপ্তম ভাব হয়ে গেল। এইবার আমি দেখব দ্বিতীয় ভাব। কেন দ্বিতীয় ভাব আমি এই কারণে দেখব, দ্বিতীয় ভাবের উপর অর্থকরী বিষয়টা ডিপেন্ড করে। একটি ছেলে বিবাহ করবার পর তার আর্থিক পরিস্থিতি কিরকম হবে। আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা দেখবেন কিছু ছেলে বা কিছু মেয়ের জীবনে বিবাহের পর আমূল পরিবর্তন হয়, আবার কোনো দম্পতির ছেলে কিংবা মেয়ের বিবাহ করবার পর চরম অবনতি হয়। এরকম আমার কাছে লক্ষ 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 কোটি কোটি কেস আছে আমার কাছে। বিবাহ করবার পর সেই সংসার একদম ডিসমিস হয়ে গেছে, ডিসমিস, ডিমিনিশ, ফিনিশ হয়ে গেছে, কারণ তাদের আর্থিক পরিণতি, সে ব্যবসা করতো সেই ব্যবসাটা বন্ধ হয়ে গেল। কেন এটা, কেন এটা কি কারণে? ওই মহিলার যাকে বিয়ে করেছে তার পজিশনে দ্বিতীয় ভাব,
ঠিক নেই, তার সপ্তম ভাব ঠিক নেই, তার নবম ভাব ঠিক নেই। বিবাহের ক্ষেত্রে সবসময় অপোজিটের নবম ভাব দেখতে হবে। পঞ্চমে নবমে কোনো শুভ গ্রহ বসে আছে কি না। কোনো মহিলার, কোনো নারীর যদি লগ্নে পঞ্চমে নবমে যদি কোনো শুভ গ্রহ না থাকে, সেই নারী বিবাহের পর সে শ্বশুর বাড়ি যাবার পর তার জীবনটা একদম রসাতলে চলে যাবে। লিখে নিন, লগ্নের পঞ্চমে নবমে এবং লগ্নে যদি কোনো মহিলার, কোনো নারীর কোনো শুভ গ্রহ বর্তমান না থাকে, কোনো শুভ গ্রহের অবস্থান না থাকে, সেই নারী বিধবার পর চরম দৈন্যতার মধ্য দিয়ে আপনার জীবন অতিবাহিত হবে, এটা গ্যারান্টেড। আমি যে যে কথাগুলো বলবো সেগুলো সব গ্যারান্টেড থাকবে। আমি কাউকে বলবো না এই গ্যারান্টি, আমি আমার সাবজেক্ট নিয়ে গ্যারান্টি দেব, আমি আমার সাবজেক্ট নিয়ে গ্যারান্টি। আর এখনকার জ্যোতিষতান্ত্রিকটা কি দিয়ে গ্যারান্টি? আমার কাছে আসুন গ্যারান্টি। না, আমার কাছে আসতে হবে না, আমার কাছে আসতে হবে না। আমার প্রোগ্রাম আপনারা দেখুন, আমার কাছে আসতে হবে না, আপনাদের কেউ আসবেন না আমার কাছে, আমি চাই না আপনারা আসুন। আপনারা আমার প্রোগ্রাম দেখুন, প্রোগ্রাম দেখলেই আপনারা অনেক কিছু জেনে যাবেন, আর কিছু করতে হবে না আপনাকে। আর এখনকার জ্যোতিষতান্ত্রিকটা বলে আমার কাছে আসুন, আমি ভালো না, আমি কোনোই ভালো না, আমি একদমই বাজে লোক। সেটা আমার প্রোগ্রামে আপনারা দেখছেন, দেখতে পাচ্ছেন আমি কি ধরনের লোক। এইবার এইটা হচ্ছে সবচেয়ে বড় ঘটনা। এইবার আমি দেখব সপ্তমে কোনো শুভ এবং অশুভ গ্রহের অবস্থান আছে কি না। সপ্তমে যদি শুভ এবং অশুভ গ্রহ থাকে, সেই জাতিকার দাম্পত্য জীবনে কিন্তু ডিভোর্স হবেই হবে। সপ্তমে শুভ এবং অশুভ দুটো গ্রহ, অশুভ গ্রহ থাকতে পারবে না। চতুর্থ ভাব কখনোই পাপ পীড়িত হবে না, পাপ মধ্যাগত হবে না, পাপ ক্লিষ্ট হবে না। চতুর্থ ভাবের অধিপতি, চতুর্থ ভাবের অধিপতি কখনোই দুস্থানগত হতে পারবে না। চতুর্থ ভাবের অধিপতি কখনোই দুস্থানগত হতে পারবে না, তার মানে 6, 8, 12তে থাকতে পারবে না। সেক্ষেত্রে তার দাম্পত্য জীবনে শ্বশুর বাড়ি থেকে সে বিট্রেড, সে প্রতারিত হবে, লাঞ্ছনা পাবে। শাশুড়ি তাকে লাঞ্ছনা দেবে, ননদ তাকে লাঞ্ছনা দেবে, যা তাকে লাঞ্ছনা দেবে। কেন? চতুর্থ ভাব থেকে এইমাত্র বললাম সামাজিক পরিস্থিতি বিচার করা হয়। এই সামাজিক পরিস্থিতির মালিক কে, শ্বশুর বাড়িতে কে কে রয়েছে, এই শ্বশুর বাড়িতে যে যে থাকবে তাদের উপর ডিপেন্ড করবে এই ব্যাপারটা। হয়ে গেল, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট পেলেন। এইবার হচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা নিয়ে সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষেই এটা নিয়ে কিন্তু শোরগোল হয়, মাঙ্গলিক দোষ। আমি এই 2 কোটি লোক, 2 কোটি না, 11 কোটি লোক পশ্চিমবঙ্গে রয়েছে। আমার হিসাবে 11 কোটি লোক পশ্চিমবঙ্গে রয়েছে। 11 কোটি লোককেই আমি বলছি, 11 কোটি লোকই কিন্তু আপনারা জানেন মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক দোষ। ম্যাক্সিমাম লোকই জানেন। আপনারা ভাবেন মাঙ্গলিক দোষ যদি না কাটানো হয় তাহলে আমাদের ছেলেমেয়ের দাম্পত্য জীবন বা কোনোভাবেই ক্যারিয়ার ভালো তৈরি হবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক দোষ বলে জ্যোতিষে একটা সাবজেক্ট বা জ্যোতিষে একটা কথা লেখা আছে, তার মানে মাঙ্গলিক দোষ খণ্ডন করতে হবে এরকম কোনো গ্যারান্টি কোথাও লেখা নেই। এটা জ্যোতিষদের ব্যবসা, এইটা জ্যোতিষীরা করে লোককে ঠকিয়ে পয়সা রোজগার করে। মাঙ্গলিক দোষের কোনো প্রতিকারের প্রয়োজন হয় না। এখানে বসে আমি চ্যালেঞ্জ করছি 11 কোটি লোকের সামনে বসে, মাঙ্গলিক দোষের কোনো প্রতিকার করবার কোনো প্রয়োজন নেই। যারা করছে তারা সম্পূর্ণ ভাওতাবাজি দিয়ে ক্লায়েন্টকে ভুল বুঝিয়ে তারা পয়সা রোজগার করছে। মাঙ্গলিক দোষ যেটা থাকে ওটা অটোমেটিক্যালি বয়সের পর কেটে যায়, এরকম কোনো কথা লেখা নেই। আজকাল তো সমস্ত বইগুলোও সেই রকম করেছে, মাঙ্গলিক দোষের জন্য সমস্ত রকম পূজা। আচ্ছা, কলা গাছের সাথে বিবাহ দেবে, শুনেছি আমি, কলা গাছের সাথে বিবাহ দেবে, অশ্বত্থ বৃক্ষের সাথে বিবাহ দেবে, বহু লোককে ঠকিয়ে পয়সা রোজগার করছে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। মাঙ্গলিক দোষের কোনো প্রতিকার করবার দরকারই নেই।
মাঙ্গলিক দোষ এমনি এমনি কেটে যায়, কালসর্প দোষ এমনি এমনি কেটে যায়, চন্দ্র শনি যোগ 20 যোগ এমনি এমনি কেটে যায়। এই সমস্ত যোগের কোনো প্রতিকার করার প্রয়োজন নেই। তার মানে আপনাদের মনে কিন্তু এখন একটা কথা জাগছে, তার মানে যে আমরা যে এইগুলো করেছি তার মানে ভুল। সম্পূর্ণ ভুল, কোনো প্রয়োজন নেই, এগুলো করবার কোনো প্রয়োজন নেই। কিন্তু এটা তো কি করবেন, পশ্চিমবঙ্গ তো চিটিংবাজের রাজ্য, পশ্চিমবঙ্গটাই চিটিংবাজের রাজ্য, টোটালটা চিটিংবাজি চলছে। কি করে ঠেকাবেন আপনি? আমি বলতে গেলে আপনি সবাই বলছে মাঙ্গলিক দোষ আছে, আর আমি যদি বলি মাঙ্গলিক দোষ করতে হয় না, তো আপনারা আমাকে বিশ্বাস করবেন না তাদের বিশ্বাস করবেন? আপনারা তাকেই বিশ্বাস করবেন। যাক, সেটাই ভালো, সেটাই আপনারা করুন, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনি জেনে রাখুন, যারা সত্যিকারের জ্যোতিষী তারা কখনোই বলবে না মাঙ্গলিক দোষের কোনো প্রতিকার করা প্রয়োজন আছে। মাঙ্গলিক দোষের জন্য মঙ্গল পড়াচ্ছে, কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজনই নেই। ওটা অটোমেটিক্যালি ইট উইল বি ডিডাক্টেড, it will be dismissed from your life at the time of শুভ গ্রহ দশা and অন্তর্দশা। ইট উইল বি ডিপেন্ডস। এটা একটা ক্লিয়ার ভাব গেল। এইবার যেটা আপনাদের সামনে সবচেয়ে খুব ভালো একটা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে শুক্র এবং মঙ্গল। দেখুন, শুক্র এবং মঙ্গল যদি কোনো জাতক কিংবা জাতিকা লগ্নে, পঞ্চমে, সপ্তমে, একাদশে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার কথাবার্তা খুব রুক্ষ, আপনাদের কাছে খুব বিষের মতো, কাটার মতো বিঁধবে, কিন্তু এটাই সত্যি, এটাই 100% সত্যি। এরকম পশ্চিমবঙ্গে কেউ বলেন না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ না। আমাকে অনেক জ্যোতিষ দাদারা ফোন করে, বস এরকম বলছিস? আমি বললাম এই তো বলবোই তো, ঠিকই আছে। বলছে বলে যা আজকে আমরা তোর পাশে আছি, এরকম বলে আমাকে। বলছে আমরা ওরকম কোনোদিন বলতে পারবো না, এইরকম রুক্ষভাবে বলতে পারবো না। আমি বললাম না, রুক্ষভাবে না বলতে দেশটা তো শেষ, একদম রসাতলে চলে যাচ্ছে। তো প্রতিদিন ইচ এন্ড এভরি ডে আই এম ফেসিং লট অফ প্রবলেমস উইথ ভেরিয়াস ক্লায়েন্টস। তারা এসে জ্যোতিষের নামে কমপ্লেন করছে। আমরা শুনবো কেন ভাই? আমরা ভালো জ্যোতিষ, আমরা কেন শুনতে যাবো এসব? পরে তুমি জ্যোতিষ করো। যাক, কথা বলতে গেলে কথার পৃষ্ঠে কথা আসে, বলতেই হয়, কিছু করার নেই। এইবার আমি যেটা বলবো, শুক্র এবং মঙ্গলের ভূমিকা কিন্তু ডিভোর্সের ক্ষেত্রে, শুক্র এবং মঙ্গলের ক্ষেত্রে ডিভোর্সের ক্ষেত্রে কিন্তু খুব ভাইটাল ভূমিকা নেয়। শুক্র এবং মঙ্গল যদি একত্রে ভাবে থাকে এবং বিরুদ্ধে একত্রে যদি থাকে, শুক্র মঙ্গল কোনো জায়গাতে, কোনো স্ত্রী বা নারীর, যদি নারীর থাকে তো নারীর হবে, যদি স্ত্রী পুরুষের থাকে তো পুরুষের হবে। শুক্র মঙ্গল একত্রে থাকাটা কিন্তু বৈবাহিক জীবনের ক্ষেত্রে শুভ ইঙ্গিত নয়। এক্ষেত্রে নারী যৌন কামনা এদের অত্যাধিক পরিমাণে থাকবে, যৌন ক্ষুধা খুব বেশি পরিমাণে থাকবে, সেই পুরুষটির যৌন ক্ষুধা খুব বেশি পরিমাণে থাকবে, এবং এদের দ্বিতীয় বিবাহ হবেই হবে। শুক্র মঙ্গল যদি সপ্তমে থাকে, শুক্র মঙ্গল যদি একাদশে থাকে, শুক্র যদি মঙ্গলের নক্ষত্রে থাকে, মঙ্গল যদি শুক্রের নক্ষত্রে থাকে, এই ক্ষেত্রে কিন্তু শুক্র এবং মঙ্গলের যদি বিরুদ্ধ সম্পর্ক তৈরি হয়, শুক্র এবং মঙ্গলের সম্পর্ক, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্লিজ নোট ইট ডাউন। শুক্র এবং মঙ্গল যদি বিরুদ্ধ সম্পর্ক তৈরি করে, সেক্ষেত্রে ডিভোর্স অবশ্যম্ভাবী। এইবার আমি আরো একটা ভালো গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে পড়ব। লগ্নপতি এবং সপ্তমপতি যদি দ্বিদ্বাদশ হয়, লগ্নপতি এবং সপ্তমপতি যদি দ্বিদ্বাদশ, লগ্নপতি দ্বিতীয়, সপ্তমপতি দ্বাদশে, ডিভোর্স হবেই। কি বললাম? লগ্নপতি এবং সপ্তমপতি যদি দ্বিদ্বাদশ মানে 2-12 থাকে, সেক্ষেত্রে কিন্তু ডিভোর্স অবশ্যম্ভাবী। তৃতীয় একাদশে যদি থাকে, ডিভোর্স অবশ্যম্ভাবী। অষ্টম 8-12 যদি থাকে, ডিভোর্স অবশ্যম্ভাবী, হতেই হবে। এইবার আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে বলবো, সেটা হচ্ছে কি হচ্ছে, বুধ এবং শুক্র। বুধ হচ্ছে নপুংসক গ্রহ আর শুক্র হচ্ছে কামজ গ্রহ। বুধ শুক্র যদি কোনো জাতক কিংবা জাতিকার ছকে একত্রে থাকে, সেক্ষেত্রে জাতকের দাম্পত্য জীবন কোনোদিন সুখের হবে না। হয়তো ডিভোর্স হবে না, কিন্তু এরকম দেখা গেছে ডিভোর্সের একটা বীজ তৈরি হয়, ডিভোর্সের একটা সিচুয়েশন তৈরি হয়।
এই ডিভোর্স করতে গেলে বুধ শুক্র কখনোই একসাথে থাকতে পারবে না। বুধ শুক্র যদি কোনো জাতক কিংবা জাতিকার ছকে থাকে, সেক্ষেত্রে জাতক কিংবা জাতিকার যদি কোনো ছকে দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে ডিভোর্স অবশ্যম্ভাবী। আর একটা কথা বলছি, আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখুন, হাতে তো টাইম বেশি থাকে না, আমরা চেষ্টা করি অনেকটাই আপনাদের সামনে অবহিত করবার, কিন্তু হাতে টাইম বেশি না থাকার জন্য আমি যতটা পারি আপনাদের অবহিত করবার চেষ্টা করছি। এইবার হচ্ছে রবি শুক্র। রবি এবং শুক্র যদি একত্রে কোনো ছকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার ডিভোর্স হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়াও অনেক অন্তত 30 থেকে 35টা পয়েন্ট আছে। এই 30 থেকে 35টা পয়েন্ট বিচার আপনাদের আরও আমি যদি কখনো সময় পাই নিশ্চয়ই আপনাদের সামনে এসে সব বিস্তারে আলোচনা করব। কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন এক্সপিরিয়েন্সড অ্যাস্ট্রোলজারের সাথে। প্লিজ কন্ট্যাক্ট ইন এনি এক্সপিরিয়েন্সড অ্যাস্ট্রোলজার। দে ক্যান গুড সাজেশন, দে ক্যান গিভ ইউ গুড সলিউশন। তারা আপনাকে কোনো গুড সলিউশন দিতে পারে। আমি সবসময় একটা কথা বলবো, ইউ কন্ট্যাক্ট উইথ এক্সপিরিয়েন্সড অ্যাস্ট্রোলজার। আমার একটি ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ আপনারা ফলো করবেন, ভীষ্ম ভৃগু চক্রবর্তী। এই ভীষ্ম ভৃগু চক্রবর্তী আপনারা সার্চ করলেই আপনারা আমার সমস্ত প্রোগ্রাম ফেসবুক পেজে পাবেন। আপনারা দেখবেন, আপনারা লোককে জানাবেন। আপনার দ্বারা যদি একটি লোক উন্নতি হয়, সেটাও আপনি ভগবানের কাছে আপনি অনেকটাই ভালো ভাগ্যবান পুরুষ বা নারী হিসাবে বিবেচিত হবেন। আমার কথায় কেউ যদি একটু ব্যথা পেয়ে থাকেন, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি কিন্তু সবাইকে বলিনি। নারীদের কথা যে আমি প্রোগ্রামের প্রথমেই বলেছিলাম, আমি কিন্তু সবাইকে বলছি না। তবে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটাই দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরুন 5টা ক্লায়েন্ট এলো, তার স্বামী আছে, বলছে আমাকে ওই লোকটার সাথে না, ওই লোকটাকে আমার খুব পছন্দ হয়েছে, ওর অনেক পয়সা আছে, ওনার সাথে আমাকে একটু সম্পর্ক করিয়ে দেবেন। আমি বলছি আপনি বেরোন তো, আপনি বেরোন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। কোনো সমস্যা হলে ভালো জ্যোতিষীর শরণাপন্ন হবেন। নমস্কার।